নমস্কার, সবাইকে ওয়াই টু সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ক্লাস ইংলিশে প্র্যাকটিস সেট, এবং এই প্র্যাকটিস সেট থেকে তোমরা যে এক্সামের জন্য কোশ্চেন কাউন্ট পাবে সেগুলো ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপিএসআই, এক্সাইজ কনস্টেবল, কেপি, পিএসসি এবং বিভিন্ন স্টেট লেভেলের যে এক্সাম আছে সেখানে তোমরা এই ধরনের প্রশ্ন দেখতে পাবে, কারণ ইংলিশের যে সিলেবাস এটা মোটামুটি রকমভাবে একই থাকে। এবং আজকের সেট নাম্বার 17 17 নাম্বার সেট আছে। সময় একদম নষ্ট করবো না, প্রথম প্রশ্ন কি আছে দেখে নেবো। তার আগে সবাইকে রিকোয়েস্ট করবো, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ভিডিওর বন্ধুর সাথে শেয়ার করবে, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং নতুন কিছু ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক আপ করবে। তো প্রথম প্রশ্ন যেটা আছে, ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম। তো এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে বেনিভোলেন্ট, অর্থাৎ বেনিভোলেন্ট যে ওয়ার্ড দেওয়া আছে এটার অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড কী হবে। অপশান আছে ক্রুয়েল, কাইন্ড, গ্রেসিয়াস এবং চ্যারিটেবল। তো এখানে আমাদের যেটা জানতে হবে, প্রথমে বেনিভোলেন্ট কথাটির অর্থ কী। তো এটার অর্থ হচ্ছে দয়ালু। তো সেই অনুযায়ী প্রথম যে অপশান এ আছে ক্রুয়েল, এটার অর্থ হচ্ছে নিষ্ঠুর। এ যেটা আছে, বাকি যেটা আছে কাইন্ড, গ্রেসিয়াস বা চ্যারিটেবল, এগুলোর মোটামুটি সিমিলার মিনিং আছে বা একই রকম অর্থ আছে। সেকেন্ড নাম্বার কোশ্চেন আছে ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ এখানে যে ব্ল্যাঙ্ক আছে সেখানে কোন প্রিপোজিশন বসবে। কোশ্চেনের মধ্যে লেখা আছে পিপল বিলিভ উইথ ইন টু ফর। তো এখানে অবশ্যই যেটা অপশান বি এর মধ্যে আছে ইন, পিপল বিলিভ ইন গড, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ এখানে যে চারটা স্পেলিং দেওয়া আছে এখানের মধ্যে কোনটা সঠিকভাবে স্পেল্ড করা আছে, সঠিকভাবে লেখা আছে। তো এখানে শ্যাম্পেন যে ওয়ার্ডটা লেখা আছে সেটা কোনটাতে সঠিকভাবে লেখা আছে। তো এখানে এ, বি, সি এবং ডি যে চারটা অপশান আছে, চারটা অপশানের মধ্যে এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ সি এর দেখা CHAMPAGNE, তো এটার উচ্চারণ হচ্ছে শ্যাম্পেন, এবং এটা সঠিকভাবে লেখা আছে। বাকি যেগুলো আছে সবগুলোই কিন্তু ভুল আছে। তাহলে এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। কোশ্চেন আছে দ্য টিচার সেড টু ইসা, কমা, এরপর কোটেশনের মধ্যে লেখা আছে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। তো এখানের মধ্যে দ্য টিচার এটা স্পিকার, সেড টু এটা রিপোর্টিং ভার্ব, এবং ইসা এখানে বলতে পারে। এরপর কোটেশনের মধ্যে যেটা লেখা আছে এটা ডাইরেক্ট স্পিচ আছে, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, অর্থাৎ এটা টিচারের কথা। তো এখানে আমরা যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি, তো তার আগে আমি বলেছিলাম যে কোটেশনের মধ্যে যেটা লেখা থাকবে বা যেটা ডাইরেক্ট স্পিচ সেটা দেখতে হবে আমাদেরকে টাইপ অফ সেন্টেন্স। তো এখানে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ এটা যেটা আছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, কারণ এখানে কোনো আদেশ, উপদেশ, অনুরোধের মধ্যে কোনোটা বোঝাচ্ছে, এবং আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে বোঝানো হয়। তো এখানের মধ্যে কোনটা এক্সাক্ট বোঝাচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। এখানে যেটা বলা হচ্ছে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, তো এখানে যে কথাটা বলা হয়েছে এটার মধ্যে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি একটা অর্ডারের ব্যাপার বলা হয়েছে। সেই অনুযায়ী তাহলে এখানে যে অপশান দেওয়া আছে, অপশান এ দ্য টিচার রিকোয়েস্টেড, অপশান বি এর মধ্যে আছে দ্য টিচার ফরওয়ার্ড, অপশান সি এর মধ্যে আছে দ্য টিচার টোল্ড, এবং অপশান ডি এর মধ্যে আছে টিচার অর্ডার। তো একমাত্র যেটা অপশান ডি আছে এটাই আমরা দেখতে পাচ্ছি অর্ডার দেওয়া আছে, বাকি যে রিপোর্টিং ভার্বগুলো এগুলো আলাদা আছে। তো সেই অনুযায়ী আমরা কিন্তু যে ডি আছে এটা আমরা অ্যান্সার করতে পারি। বাকি যে অংশটা আছে সেটা অবশ্যই দেখে নেবো কীভাবে পরিবর্তন হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি দ্য টিচারের বললাম যে স্পিকার, তো প্রথমে লেখা হচ্ছে সেড টু ইসা। এখানে যে রিপোর্টিং ভার্ব সেড টু দেওয়া আছে, এখানে যেটা সেন্টেন্সটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এবং এটাতে অর্ডার বোঝাচ্ছে, সেই জন্য এখানে যে রিপোর্টিং ভার্ব সেটা পরিবর্তন হয়ে অর্ডার হয়েছে, এবং কাকে অর্ডার দিয়েছিল, ইসাকে। এরপর বাকি যেটা লেখা থাকে সেটাকে টু যোগ করে বাকিটা লিখতে, যেমন কি লেখা আছে টু স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ করার নিয়ম। আশা করছি বোঝা গেছে। যদি কোনো অসুবিধা থাকে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে। এক কথা প্রকাশ, লাইনটি লেখা আছে এ স্টোরি বেসড অন ইয়োর পার্সোনাল এক্সপিরিয়েন্স। একটা স্টোরি, শর্ট স্টোরি, একটা ছোটো গল্প বা কাহিনী বলতে পারি, যেটা নির্ভর করে গড়ে ওঠে অন ইয়োর পার্সোনাল এক্সপিরিয়েন্স, নিজস্ব অভিজ্ঞতা থেকে। তো সেটাকে কী বলা হয়। অপশান এ আছে অ্যানেকডট, অপশান বি আছে বায়োগ্রাফি, অপশান সি অটোবায়োগ্রাফি, এবং অপশান ডি আছে এলিজি। তো এখানে অপশান এ যেটা লেখা আছে অ্যানেকডট, এটা আমাদের সঠিক অ্যান্সার হবে। বায়োগ্রাফি যেটা আছে এটা হচ্ছে জীবনী, অটোবায়োগ্রাফি এটা হচ্ছে আত্মজীবনী। এটা কোনো ব্যক্তি সম্পর্কে লেখা হয় যখন অন্য কোনো একজন ব্যক্তি লিখেন। অটোবায়োগ্রাফি যখন নিজের জীবন সম্পর্কে কোনো ব্যক্তি লিখেন তখন সেটা অটোবায়োগ্রাফি বলা হয়। এবং এলিজি যেটা আছে এটা হচ্ছে একটা পোয়েম বা বলতে পারি কবিতা, যখন কোনো ব্যক্তি মারা যায় তাকে উদ্দেশ্য করে বা স্ত্রীর উদ্দেশ্যে যখন দুঃখপূর্ণভাবে মোর্নফুলি লেখা হয় তখন সেটাকে এলিজি বলা হয়। তো এখানে চারটা যে অর্থ ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। পরের প্রশ্ন যেটা আছে 6 নাম্বার, এরর কারেকশান। তো এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে তিনটা পার্টে ভাগ করা আছে, এবং চারটা পার্ট যেটা আছে যদি কোনো ভুল না থাকে সেটা অবশ্যই আমাদের 4 পার্ট অ্যান্সার হবে, এবং তিনটা যে পার্ট আছে এখানের মধ্যে কোনটা ভুল আছে আমাদেরকে বার করতে হবে। উই নিড নিউ ব্রেড স্পেডস, স্টপ আছে, এটা পার্ট 1। সেকেন্ড পার্টের মধ্যে লেখা আছে লেটস বাই দ্য ইয়েলো ওয়ান্স, থার্ড পার্ট আছে দিস টাইম নো এরর। তো এখানের মধ্যে কোনটাতে ভুল আছে। এখানে যেটা সেকেন্ড পার্ট আছে, অর্থাৎ এখানে যেটা আছে লাইনটা, এটাতে ভুল আছে। কোথায় ভুল আছে, এখানে যেটা ওয়ান্স লেখা আছে এটাতে ভুল আছে। এখানে যেটা সঠিক হবে সেটা ওয়ান্সের পরিবর্তে হবে ONE,
উই নিড নিউ ব্রেড স্প্রেডস, লেটস বাই দ্য ইয়েলো ওয়ান দিস টাইম। এখানে যেটা সঠিক হবে বললাম ওয়ান, তো এখানে সেকেন্ড পার্ট যেটা সেটা ভুল ছিল। 7 নম্বর প্রশ্ন আছে ভয়েস চেঞ্জ থেকে দেওয়া আছে। প্রশ্ন দেওয়া আছে উইল সি হ্যাভ ফাউন্ড হার লস্ট বুক বাই নাও। তো এখানে বলি যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা কী টাইপের সেন্টেন্স আছে বা এখানে কোন টেন্স ইউজ করা আছে। এখানে দেখতে পাচ্ছ উইল দেওয়া আছে, তো তার আগে বলি এখানে যে মার্কটা আছে ইন্টারোগেটিভ মার্ক আছে, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা প্রথমেই বলবো। তারপরে উইল দেওয়া আছে, শ্যাল বা উইল ব্যবহার করা হয় ফিউচার টেন্সের ক্ষেত্রে। এখানে হ্যাভ যে ব্যবহার দেখতে পাচ্ছ এটা পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। তাহলে এখানে উইল আছে এটা ফিউচার, হ্যাভ যেটা আছে এটা পারফেক্ট, তো এটা বলতে পারি ফিউচার পারফেক্টের, এবং ফিউচার পারফেক্টের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে কারণ মার্কটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা আছে এটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে। তো অপশান এ, বি, সি এবং ডি আছে, প্রত্যেকটা অপশান আমি বলছি না। তো এখানের মধ্যে যেটা হবে দেখো প্রথমে যেটা উইল আছে, তো এখানে তার আগে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টটা খুঁজে নেবো। এখানে সি এটা সাবজেক্ট, এটাকে যদি অ্যাসার্টিভ করা হয় সি উইল হ্যাভ ফাউন্ড হার লস্ট বুক বাই নাও, এটা হবে অ্যাসার্টিভ। তো সেই অনুযায়ী সি এটা হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ ফাউন্ড এটা পুরোটা ভার্ব পোর্শনের মধ্যে, হার লস্ট এই বুক যেটা লেখা আছে এটা অবজেক্টের মধ্যে আছে। তো এরপর এটা অবজেক্টকে সাবজেক্ট করতে হবে সাধারণ নিয়ম অনুযায়ী, তাহলে সেই অনুযায়ী কী হবে, হার লস্ট বুক এটা যে অবজেক্ট ছিল সেটা প্রথম আসবে। তো তার আগে বলি এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেটা তো ইন্টারোগেটিভ দেওয়া আছে, আমি যেটা তোমাদেরকে বলছি সেটা অ্যাসারিভ বলছি। তো সেই অনুযায়ী এখানে হার যে লস্ট বুক যেটা লেখা আছে সেটা প্রথম আসবে, হার লস্ট বুক প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। এরপর তার আগে দেখবো এখানে উইল আছে, এখানে উইল আছে, এখানে উইল আছে, এখানে শুড আছে। তো এখানে শুড হবে না, আসবে না, এখানে উইল লেখা আছে, উইল আসবে যখন ইন্টারোগেটিভ করা হবে। তো প্রথমে উইল ধরে নিলাম যে কোনো একটাতে। এরপর যেটা হবে হার লস্ট বুক আসছে, এরপর যেটা হবে যে হ্যাভ, হ্যাভ যেটা দেওয়া আছে পারফেক্ট টেন্স, এবং এটা যখন প্যাসিভ করা হবে তখন হবে হ্যাভ বিন। তো হ্যাভের পরে এখানে ফাউন্ডে লেখা আছে, হ্যাভের পরে বিন দেওয়া আছে, এখানে হ্যাভ বিন দেওয়া আছে, এখানে ওয়াজ বিং আছে। তো এটা বললাম প্রথমে বাদ দিয়েছি হবে না, এখানে এটা বাদ গেল। এরপর দুটো অপশান আছে, তো দুটো অপশানের মধ্যে এখানে লেখা আছে হ্যাড বিন আছে, তো এটা আমাদের বাদ গেল। এখানে যেটা হ্যাভ আছে এটা আমাদের সঠিক অ্যান্সার হবে, কারণ এখানে যেটা আছে প্রেজেন্টে হ্যাভ ডেটে প্রেজেন্ট পারফেক্টে ইউজ করা হয়। তো আমরা যখন প্যাসিভ করবো সেটা অবশ্যই কিন্তু প্রেজেন্ট পারফেক্টের মধ্যে থাকবে। এখানে যেটা হ্যাড দেওয়া আছে এটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে, অর্থাৎ এ, বি এবং ডি এটা তিনটা বাদ গেল, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। তো এখানে পুরো অ্যান্সারটা আরেকবার দেখিনি, উইল হার লস্ট বুক হ্যাভ বিন ফাউন্ড বাই হার বাই নাও, এটা আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আর্টিকেল থেকে আছে, দে ওয়েন্ট ফর ড্যাশ ওয়াক অ্যান্ড লুকড অ্যাট ড্যাশ মুন। তো এখানে দুটো ব্ল্যাঙ্ক আছে, দুটো জায়গাতে কি আর্টিকেল বসবে। তো এখানে অপশান এ, বি, সি এবং ডি যে দেওয়া আছে দেখতে পাচ্ছ, এর মধ্যে লেখা আছে দি দেওয়া আছে প্রথমে, তারপরে অ্যান আছে। যদি এখানে দি বসানো হয় দে ওয়েন্ট ফর দি ওয়াক অ্যান্ড লুকড অ্যাট অ্যান মুন, হবে না এটা, কারণ এখানে যে মুন দেওয়া আছে এটার আগে অ্যান বসবে না। তো সেই অনুযায়ী এখানে যেটা দেওয়া আছে যে এ এবং দা যেটা দেওয়া আছে অপশান ডি এর মধ্যে দেখতে পাচ্ছ দে ওয়েন্ট ফর এ ওয়াক হবে অ্যান্ড লুকড অ্যাট দ্য মুন হবে, যেটা অপশান ডি আছে এটা আমাদের সঠিক অ্যান্সার হবে। বাকি যে এ, বি, সি আছে এগুলো ভুল আছে। পরের প্রশ্ন আছে ফাইন্ড আউট দ্য সিনোনিম, সমার্থক শব্দ মিজারাবেল। তো এই যে ওয়ার্ডটা দেওয়া আছে এটার সমার্থক শব্দ বা সিনোনিম কোনটা হবে। অপশান এ আছে ডেসপন্ডেন্ট, বি আছে চেয়ারফুল, সি আছে আপবিট এবং ডি আছে জলি। তো এখানে আমাদের যেটা জানতে হবে মিজারাবেল এই কথার অর্থ কী। তো এই কথার অর্থ হচ্ছে অত্যন্ত দুঃখী। তো সেই অনুযায়ী অপশান যেগুলো লেখা আছে ডেসপন্ডেন্ট, এটার অর্থ হচ্ছে হতাশ, এটা আমাদের সঠিক হবে। বাকি যেগুলো দেখতে পাচ্ছি চেয়ারফুল, আপবিট বা জলি এগুলো কিন্তু অপোজিট ওয়ার্ড, এখানে জলি বা চেয়ারফুল এগুলো হাসি খুশি বা আনন্দিত এগুলো বোঝানো হচ্ছে। মেজারেবল যে দেওয়া আছে এটা সিনোনিম ডেসপন্ডেন্ট। নেক্সট আছে 10 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য রাইট ফ্রেজাল ভার্ব। তো এখানে ফ্রেজাল ভার্ব কোনটা বসবে, প্রথমে ব্ল্যাঙ্ক আছে, তারপর লেখা আছে দেয়ার ইজ আ স্নেক আন্ডার দ্য বুশ। বুশ কথা অর্থ হচ্ছে কি ঝোপঝাড়। তো এখানে এ, বি, সি এবং ডি অপশানের মধ্যে লেখা আছে প্রথমে লুক ইনটু, তারপর লেখা আছে লুক আউট, নেক্সট আছে লুক আফটার এবং ডি আছে লুক আপ টু। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে যেটা লুক আউট, অপশান বি যেটা আছে এটা সঠিক অ্যান্সার হবে। লুক আউট এই যে কথাটা, এই কথার অর্থ হচ্ছে বি কেয়ারফুল। তো এখানে যদি বসাই লুক আউট সেটা অর্থ হচ্ছে বি কেয়ারফুল দেয়ার ইজ আ স্নেক আন্ডার দ্য বুশ, কেয়ারফুল হও বা সাবধান হও বুশের মধ্যে একটা সাপ আছে। তো এখানে বাকি যেগুলো দেওয়া আছে যেমন লুক ইনটু এটা অর্থ কী, তো লুক ইনটু কথার অর্থ হচ্ছে তদন্ত করা, ইনভেস্টিগেট করা, অপশান এর মধ্যে যেটা দেওয়া আছে। লুক আফটার অপশান সি যেটা দেওয়া আছে এটা অর্থ হচ্ছে দেখাশোনা করা বা বলতে পারি লালন পালন করা। এরপর লুক আপ টু যেটা আছে এটা অর্থ হচ্ছে কি রেসপেক্ট, সম্মান করা। তাহলে এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন আছে 11 নম্বর, ইডিয়াম থেকে দেওয়া আছে
ডাউন অ্যান্ড আউট, এই যে ফ্রেজটা দেওয়া আছে এটা অর্থ বা ইডিয়ামটা অর্থ কী হবে? তো এখানে অপশান এ আছে রাস্টিকেটেড, অপশান বি আছে আউট অফ দ্য কান্ট্রি, অপশান সি আছে পোর অ্যান্ড রুয়েন্ড এবং অপশান ডি আছে নান অফ দেম। তো এখানে ডাউন অ্যান্ড যে আউট এই যে ইডিয়ামটা দেওয়া আছে এটা অর্থ হচ্ছে অপশান সি যেটা লেখা আছে পোর অ্যান্ড রুয়েন্ড, গরিব এবং রুইন্ড অর্থাৎ একদম পুরো দেউলিয়া হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, এটা বোঝানো হচ্ছে। পরে যেটা আছে 12 নম্বর এটাও দেওয়া আছে, ইডিয়াম থেকে দেওয়া আছে। তো লেখা আছে হেড অ্যান্ড শোল্ডার্স, এই কথাটা আমরা সবাই পরিচিত, সবাই শুনেছি। তো এটার অর্থ কী? অন দ্য টপ, বি আছে অ্যাগ্রেসিভ, সি আছে ভাইটাল পার্টস এবং অপশান ডি আছে সুপিরিয়র। তো এখানে অপশান ডি যেটা লেখা আছে সুপিরিয়র বা যেটা বলতে পারি শ্রেষ্ঠ, এটাকেই বোঝানোর জন্য এই যে ইডিয়াম হেড অ্যান্ড শোল্ডার্স এটা ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্ন আছে 13 নম্বর এরর কারেকশন থেকে আছে, সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে খুঁজে বার করতে হবে। দ্য ডক্টর অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার আর গোয়িং টু দ্য হসপিটাল, নো এরর। অর্থাৎ এখানে ফার্স্ট পার্টের মধ্যে লেখা আছে দ্য ডক্টর অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, সেকেন্ড পার্ট আছে আর গোয়িং টু, থার্ড পার্ট আছে দ্য হসপিটাল। তো এখানের মধ্যে ভুল কোনটা আছে? অবশ্যই এখানে যেটা সেকেন্ড পার্ট দেখতে পাচ্ছ যেটা লেখা আছে আর গোয়িং টু, এটা ভুল আছে। কোথায় ভুল আছে? এখানে দেখতে পাচ্ছ যে ভার্বটা ব্যবহার করেছে আর, এটা ভুল হয়েছে। কেন? এখানে কি হবে? ইজ হবে, এর পরিবর্তে এখানে সিঙ্গুলার ভাব হবে। কেন হবে? এখানে ডক্টর লেখা আছে এবং সোশ্যাল ওয়ার্কার, দেখো এখানে দ্য ডক্টর লেখা আছে এবং অ্যান্ড যুক্ত করা আছে, তো অ্যান্ড কনজাংশন দেবে, যুক্ত করার পরে লেখা আছে সোশ্যাল ওয়ার্কার। যদি এখানে লেখা থাকতো দ্য ডক্টর অ্যান্ড দ্য সোশ্যাল ওয়ার্কার, সেক্ষেত্রে দুজন ব্যক্তিকে বোঝাতো, ডাক্তার একজন আলাদা বোঝাতো এবং যে সোশ্যাল ওয়ার্কার সমাজ সেবক তাকে আলাদা বোঝাতো। যেহেতু এখানে দ্য ডক্টর অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার দেওয়া আছে, এটা একজনকেই বোঝাচ্ছে, অর্থাৎ যিনি ডাক্তার তিনিই সোশ্যাল ওয়ার্কার। তাহলে যেহেতু একজন ব্যক্তিকে রেফার করছে সেই জন্য এখানে যে ভার্বটা হবে এটা সিঙ্গুলার হবে, ইজ হবে। অতএব এখানে আমাদের সেকেন্ড পার্টের মধ্যে কিন্তু ভুল আছে। পরের প্রশ্ন এখানে আছে 14 নম্বর ন্যারেশন চেঞ্জ থেকে, প্রশ্ন লেখা আছে হি সেড, কমা কোটেশনে লেখা আছে ডু নট টিজ দ্য পোর, টিজ করো না বা জ্বালাতন করো না, বিরক্ত করো না পোর গরিবদেরকে, বা এখানে বেচারা অর্থ বলতে পারো। তো এখানে যে অপশান দেওয়া আছে এ বি সি এবং ডি, তো সেই অনুযায়ী আমরা উত্তরটা করার আগে দেখে নেব বেসিক নিয়মে। বেসিক নিয়মে এখানে যেটা হি লেখা আছে হি সেড, এটা রিপোর্টিং ভার্ব আছে সেড। ডাইরেক্ট যে স্পিচ লেখা আছে ডু নট টিজ দ্য পোর, এটা অবশ্যই যে টাইপ অফ সেন্টেন্স এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, আদেশ উপদেশ অনুরোধের মধ্যে কোনো একটা বোঝাচ্ছে। তো কোনটা বোঝাচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে যে কাউকে সিম্পলি কিন্তু মানা করা হচ্ছে। তো সেই অনুযায়ী যে অপশান দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে হি সেড, এখানে ফরওয়ার্ড আছে আক্সড আছে। তো এখানে প্রথমে এ এবং এটা ডি, এই দুটো বাদ দিলাম, কারণ এখানে কাউকে মানা করার কথা বলা হচ্ছে, ডু নট করো না এই কথাটা বলা হচ্ছে, অতএব ফরওয়ার্ড কথাটা আসবে রিপোর্টিং ভার্বের জায়গায়। তো এরপরে লেখা আছে হি ফরওয়ার্ড টু নট টিজ দ্য পোর এবং লেখা আছে টু টিজ দ্য পোর। তো এখানে অনেকেই ভুল করে যেটা করবে সেটা বিয়ে যেটা আছে এটা ভুল করবে, কিন্তু না, যদি ফরওয়ার্ড কথা দেওয়া আছে নেগেটিভ, এটা নেগেটিভ অর্থে ইউজ করা হয়, তো সেই জন্য এখানে নটটা আমাদের আলাদা করে বসাবার প্রয়োজন হবে না। তো সেই অনুযায়ী আমাদেরকে যেটা করতে হবে বা যেটা আমাদের অ্যান্সার হবে হি ফরওয়ার্ড টু টিজ দ্য পোর, এটার যে অর্থ এরকম যে হি ফরওয়ার্ড তিনি মানা করেছিলেন, টু টিজ দ্য পোর পোরদেরকে টিজ করতে, এখানে টিজ না করতে মানা করেননি, টিজ করতে মানা করেছিলেন, এই যে কথাটা বলা হচ্ছে। তো অতএব সেই অনুযায়ী কিন্তু অপশান সি যেটা আমাদের এটা সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন এখানে আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রশ্ন লেখা আছে এ থ্রোন অবজেক্ট অর আ উইপন ক্যাপাবল অফ রিটার্নিং টু দ্য থ্রোয়ার, অর্থাৎ একটা ছোড়া হয়ে গেছে এমন একটা অবজেক্ট বা বস্তু, অর আ উইপন একটা উইপন বা একটা অস্ত্র, ক্যাপাবল অফ রিটার্নিং টু দ্য থ্রোয়ার যেটা ক্যাপাবল বা যেটার মধ্যে সামর্থ্য থাকে, এরকম গুণ থাকে যেটা রিটার্ন করতে পারে কার কাছে? থ্রোয়ারদের কাছে, অর্থাৎ যে ছুঁড়েছেন বা যে ব্যক্তি বা যিনি ছুঁড়েছেন তার কাছে আবার রিটার্ন করে আসবে। তো সেই রকম যে অবজেক্ট বা উইপন সেটাই কী বলা হয়ে থাকে? অপশান এ আছে শিল্ড, বি আছে সোড, সি আছে বুমেরাং এবং অপশান ডি আছে আর্চারি। তো অপশান সি যেটা লেখা আছে বুমেরাং, এটা আমাদের সঠিক অ্যান্সার হবে, বাকিগুলো হবে না। শিল্ড কোথা হতে হচ্ছে ঢাল, সোড কোথা হতে হচ্ছে তরবারি এবং আর্চারি এ কোথা হচ্ছে ধনুক। তো এখানে আমাদের অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হলো। পরের প্রশ্ন যেটা আছে 16 নম্বর আর্টিকেল থেকে দেওয়া আছে ইট ইজ অন ড্যাশ ব্যাক অফ দ্য পেজ, অন দ্য ব্যাক অফ দ্য পেজ, অন অ্যান তো হবে না, এ তো হবে না, এখানের মধ্যে যেটা এ আছে এটা আর দুটোর মধ্যে এই যে কনফিউশন, এখানের মধ্যে অবশ্যই যেটা এর মধ্যে দেওয়া আছে ইট ইজ অন দ্য ব্যাক অফ দ্য পেজ, এটা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন এখানে আছে 16 পরে 17 নাম্বার আছে ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম, অপোজিট ওয়ার্ডটা খুঁজে বার করতে হবে। বোনাফাইড এই যে ওয়ার্ডটা আছে এটার অ্যান্টোনিম কী হবে? অপশান এ আছে কাউন্টারফেট, বি আছে জেনুইন, সি ন্যাচারাল এবং ডি আছে সিনসিয়ার। তো এখানের মধ্যে যেটা দেওয়া আছে বোনাফাইড, এটার অর্থ কী? তো বোনাফাইড কথার অর্থ হচ্ছে প্রকৃত। তো সেই অনুযায়ী আমাদের এটা অপোজিট বা অ্যান্টোনিম যেহেতু বলেছে
তো সেই অনুযায়ী এখানে আমাদের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা অপশান এর মধ্যে যেটা দেওয়া আছে কাউন্টারফেট, এটা বা এটার যদি অপশানের মধ্যে বোগাস দেওয়া থাকে BOGUS, তাহলে সেটাও কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। তো অপশান এ যেটা দেওয়া আছে এটা আমাদের সঠিক অ্যান্সার। বাকি যেগুলো দেওয়া আছে যেমন জেনুইন, এটার অর্থ খাঁটি, ন্যাচারাল কথা হচ্ছে প্রাকৃতিক, এবং সিনসিয়ার কথার অর্থও কিন্তু একই রকম বোঝাচ্ছে, যেটা সৎ এরকম বোঝাচ্ছে। তো সেই অনুযায়ী কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নাম্বার আছে প্রিপোজিশন থেকে, দিস কার বিলংস ড্যাশ মোহিত, বাই মোহিত, ফর মোহিত, টু মোহিত, আপন মোহিত। এটা খুব সবাই জানো, এটা ইজি প্রশ্ন আছে, বিলংস টু মোহিত। নেক্সট কোশ্চেন 19 নাম্বার আছে, এরর কারেকশন থেকে দেওয়া আছে। প্রশ্ন লিখেছে নান অফ দ্য ডিপ্লোম্যাটস অ্যাট দ্য কনফারেন্স, পার্ট 1। পার্ট 2 লিখেছে ওয়াজ অ্যাবেল আইদার, এটা পার্ট 2। পার্ট 3 আছে টু কম্প্রিহেন্ড অর সলভ দ্য প্রবলেম, পার্ট 3, নো এরর। তো এখানের মধ্যে কোনটাতে ভুল আছে? তো এখানের মধ্যে যে সেন্টেন্সটা লেখা আছে এখানে কোনোটাতেই ভুল নেই, অতএব সেই অনুযায়ী আমাদের অ্যান্সার যেটা হবে পার্ট 4 বা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে যেটা লেখা আছে সেন্টেন্সটা ঠিক লেখা আছে। লাস্ট কোশ্চেন এখানে আছে ফ্রেজাল ভার্ব থেকে দেওয়া আছে, হি ইজ ড্যাশ অ্যাট এ হোটেল দিস ডেজ, পুটিং আপ, পুটিং আউট, পুটিং অন, ডি আছে পুলড আপ। তো এখানের মধ্যে ড্যাশ যেটা আছে বা ব্ল্যাঙ্ক যেটা আছে সেখানে কোনটা হবে? তো এখানের মধ্যে যেটা হবে পুটিং আপ, যেটা অপশান এর মধ্যে দেখতে পাচ্ছ পুটিং আপ, এটা আমাদের সঠিক অ্যান্সার হবে। তো এটার অর্থ কি? পুট আপ, এই যে কথাটা, এটার অর্থ কিন্তু এক অর্থে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে স্টে করা, STAYING। এখানে যেহেতু ING যোগ করা আছে, কন্টিনিউয়াস করা আছে, সেই অনুযায়ী বলতে পারে স্টেইং বা থাকছে। হি ইজ স্টেইং অ্যাট আ হোটেল দিস ডেজ, সে এই সময়গুলো বা এখন বলতে পারি হোটেলে থাকে, এটা বোঝানো আছে। বাকি যে অপশানগুলো দেওয়া আছে যেমন পুটিং আউট, এটার অর্থ পুট আউট, PUT, পুট আউট, এই কথাটার অর্থ হচ্ছে নেভানো, এক্সটিংগুইশ। এবং এখানে যেটা দেখতে পাচ্ছ পুট অন, এটার অর্থ হচ্ছে উইয়ার, পুটিং এখানে কন্টিনিউয়াস করা আছে, তো পুট অন যে ফ্রেজাল ভার্ব, এটার অর্থ হচ্ছে কি উইয়ার, পরা, পরিধান করা। এবং পুলড আপ যেটা দেওয়া আছে এটার অর্থ হচ্ছে কি স্কল্ড, এখানে যেহেতু পাস্টে দেওয়া আছে বলতে পারি স্কল্ডেড, বকাবকি করেছে এরকম। তো বন্ধুরা আজকের প্রশ্ন এগুলো ছিল। শেষে সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং এই যে ক্লাসটা এটার PDF পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা এই PDFটা পেয়ে যাবে।